তো বন্ধুরা, আমেরিকা যখন ভারতকে বিমানের ইঞ্জিন দেওয়া নিয়ে ব্ল্যাকমেলিং করছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কট্টর মিত্র দেশ জাপান ভারতের পাশে দাঁড়িয়েছে, যেখানে জাপানের তরফ থেকে তাদের মহাশক্তিশালী স্বদেশি ইঞ্জিন XF9কে ভারতীয় বায়ুসেনার জন্য অফার করেছে, যা ভারতের জন্য বিরাট বড় একটা সুযোগ এনে দেবে। রিসেন্টলি আপনাদের হয়তো মনে আছে, জাপানের রক্ষামন্ত্রী ভারতে ছুটে আসে ট্রাম্পের হুমকির পরে, কেননা ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি জানিয়ে দিয়েছে ওরা জাপানকে আগের মতন সুরক্ষা দেবে না রাশিয়া বা চীনের বিরুদ্ধে। আর এই সব কিছুই হচ্ছে ডলারাইজেশনের কারণ। ফলে স্বাভাবিকভাবেই এখন জাপানের কাছে আমেরিকা ছাড়া একমাত্র অল্টারনেটিভ রয়েছে কেবলমাত্র ভারত। ভারত এমন একটা দেশ যারা না কেবল ডিফেন্সের সেক্টরে জাপানকে সাপোর্ট দিতে পারবে, বরং তার সাথে ভারত আর রাশিয়ার মধ্যে যে ধরনের রিলেশন রয়েছে তাকে কাজে লাগিয়ে জাপান আর রাশিয়ার যে সম্পর্ক এবং ওদিকে চীনের সাথে চলা বিবাদকেও কিছুটা মেটাতে সাহায্য করবে, যা আমেরিকা কিন্তু কোনো দিন করেন। কারণ আমেরিকার জন্য সুবিধা ছিল জাপান যত বেশি অন্যান্য দেশের সাথে লড়বে তত ওদের ফায়দা, তবেই না জাপান ওদের থেকে হাতিয়ার কিনবে, এবং এত দশক ধরে এটাই হয়ে এসেছে। কিন্তু এখন আমেরিকার ছত্রছায়া সরতে না সরতে জাপান ভারতের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। আর এর আন্ডারেই এখন জাপানের তরফ থেকে তাদের স্বদেশি ডিফেন্স টেকনোলজি ভারতকে অফার করছে, যার মধ্যে কিছু মাস আগেই ওদের 6th জেনারেশনের যুদ্ধবিমান তৈরিতেও ভারতকে যোগ দেওয়ার অনুরোধ করে, যা ভারত পরে রিজেক্ট করে দিয়েছিল। এরপরেই নৌবাহিনীর জন্য স্পেশাল স্টেলথ রাডারও অফার করে, এবং এখন ফাইনালি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি জেট ইঞ্জিন অফার করা হয়েছে। আর বন্ধুরা, টু বি অনেস্ট, এটাতে ভারত খুবই আগ্রহী। জাপানের তরফ থেকে তাদের 5ম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য একটা বিশেষ ইঞ্জিন তৈরি করেছিল, যার নাম হলো XF9। এর বিশেষত্ব হলো এটা একেবারেই লেটেস্ট টেকনোলজির মডিউলার ডিজাইনের সাথে আসবে, যার সুবিধা হলো প্রয়োজন অনুযায়ী এই ইঞ্জিনের যে কোর তাকে কিন্তু পরিবর্তন করা সম্ভব। এছাড়াও যেহেতু 5ম প্রজন্মের যুদ্ধবিমানে স্টেলথ তো খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ইঞ্জিনের রাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালের কোটিংয়ের সাথে কম ইনফ্রারেড সিগনেচারযুক্ত নজেলকেও লাগানো হয়েছে। এর ফলে কী হবে, এটার ওপর শত্রুর যে রাডার ওয়েভ আসবে তার বেশিরভাগটাই শুষে নেবে, যাতে বিমানের স্টেলথ বৃদ্ধি পায়। বাকি এবারে ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানে এর ক্ষমতার কথা বললে, জাপান দাবি করছে তাদের এই ইঞ্জিন মোটামুটি 11 টন বা সহজ ভাষায় বললে 108 কিলো নিউটনের ড্রাই থার্স্টকে তৈরি করে, এবং আফটার বার্নারের সাথে এটা বেড়ে মোটামুটি 147 কিলো নিউটনের থ্রাস্টকে তৈরি করতে সক্ষম। তবে বন্ধুরা, এখানে বেস্ট পার্ট কি জানেন, এই ইঞ্জিনের যে ক্ষমতা সেটা কিন্তু ভবিষ্যতে 49 কিলো নিউটন বাড়িয়ে 196 কিলো নিউটনে নিয়ে যাওয়া সম্ভব, যা একটা হিউজ বুস্ট দেবে। আর শুধু তাই না, যে কোনো 5ম প্রজন্মের যুদ্ধবিমানের একটা বড় সমস্যা হলো এর হিট। যেহেতু ইঞ্জিন বেশি শক্তিশালী হয়, তাই এতে অতিরিক্ত চাপ তৈরি হয়, আর তাকে কাউন্টার করার জন্য এই ইঞ্জিনে ব্যবহার করা মেটেরিয়ালের উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা থাকতে হয়। এবং এখানেও জাপান দাবি করে ওদের ইঞ্জিন 1800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারবে। হ্যাঁ, এটা যদিও আমেরিকার F-35-এ ব্যবহার করা F-135 ইঞ্জিনের মতো এতটা শক্তিশালী নয়, তার তুলনায় জাপানের যে ইঞ্জিন সেটা মোটামুটি 30% কম থ্রাস্ট তৈরি করে। কিন্তু হ্যাঁ, এই ইঞ্জিনের লো বাইপাস রেশিওর কারণে এটা কিন্তু সুপার ক্রুজ করতে পারবে, যা F-35 পারে না। এর ফলে কী হবে, বিনা আফটার বার্নারের সাহায্যে এই বিমান সুপারসনিক গতিতে উঠতে সক্ষম। এতে জ্বালানি কম লাগবে, যা বিমানের রেঞ্জ বাড়াবে। স্টেলথ বেশি সময় ধরে রাখতে পারবে, কারণ যখনই আফটার বার্নার জ্বালানো হয় ইনফ্রারেড সিগনেচার বেড়ে যায় অতিরিক্ত তাপের কারণ, এতে স্টেলথ কিছুটা কম্প্রোমাইজ হয়। ফলে সেক্ষেত্রে সুপার ক্রুজ করলে শত্রুর রাডারে ফাঁকি দিয়ে সুপারসনিক গতিতেই কিন্তু হামলা করা যায়। এবারে আসি আসল কথায়, যে এই ইঞ্জিন ভারতের এমকার জন্য কতটা কাজে আসবে। তো এমকাতে প্রয়োজন আছে 110 থেকে 120 কিলো নিউটনের থ্রাস্টের ইঞ্জিন। এখানে আমি মার্ক 2 এর কথা বলছি, কিন্তু তার তুলনায় জাপানের ইঞ্জিন 147 কিলো নিউটন থ্রাস্ট তৈরি করে, তাই থ্রাস্ট তো প্রয়োজন মেটাতে সক্ষম। দ্বিতীয় ডিমান্ড যেটা এমকাতে রয়েছে তা হলো সুপার ক্রুজ করার ক্ষমতা চায়। যেমনটা একটু আগেই বললাম, অলরেডি এতে কম বাইপাস রেশিও থাকায় এটা কিন্তু সুপার ক্রুজ করতে সক্ষম।
আর বেস্ট পার্ট, এই ইঞ্জিন মডিউলার, তাই এর যে কোর সেটাকে মডিফাই করা যাবে। এর ফলে ভারত চাইলে এই ইঞ্জিনের কোর পরিবর্তন করে এর থ্রাস্ট কমিয়ে 73 থেকে 75 কিলো নিউট্রন করতে পারে, যা আমাদের এমকা মাক 1 যেটা আমেরিকার A414 ইঞ্জিন ব্যবহার করবে তাকেও কিন্তু রিপ্লেস করতে পারে। কেননা আমেরিকার তো ভরসা নেই, ওরা যে কোনো দিন ধোকা দিয়ে দেবে, যেমনটা তেজাসে করছে। তো সেই হিসেবে এই ইঞ্জিন পারফেক্ট, কিন্তু এখানে বেশ কিছু সমস্যাও রয়েছে। জাপানের এই ইঞ্জিন সবে তৈরি হয়েছে এবং ওদের আমেরিকা, ফ্রান্স বা ইউকের মতন এক্সপিরিয়েন্স নেই, তাই রিয়েল লাইফে এই ইঞ্জিন কতটা বেটার পারফরমেন্স দিতে পারবে সেটাও একটা বড় প্রশ্ন। দ্বিতীয় সমস্যা যেটা রয়েছে তা হলো ভারত চাইছে পুরো টেকনোলজি ট্রান্সফার। এখন এই আর্টিকেলে এটা লেখা নেই যে জাপান এই যে অফার দিয়েছে তাতে ওরা টেকনোলজি কতটা দেবে। সচরাচর জাপান নিজেদের ডিফেন্স টেকনোলজি শেয়ার করেন। অবশ্য এটাও বলতে হবে যে এর জন্য আমেরিকাই দায়ী। ওরা জাপানকে এটা করতে দিত না, যাতে জাপান সম্পূর্ণরূপে আমেরিকার উপরেই নির্ভর থাকে। কিন্তু এখন যেহেতু আমেরিকার ডলার শেষ আর ওরা জাপান থেকে সরে আসছে, সেক্ষেত্রে হয়তো জাপান এতে রাজি হতে পারে। এবং শেষ সমস্যা হলো রিলায়েবিলিটি এবং টাইম। এই ইঞ্জিন রেডি এমনটা জাপান বলছে, কিন্তু এখনও কোনো অ্যাকচুয়াল যুদ্ধ বিমানে এর ব্যবহার করে টেস্ট করা হয়নি। 2018 সালে এটার প্রোটোটাইপ ডেলিভারি হয় টেস্টের জন্য, তারপর এখনও কোনো যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়নি। ভবিষ্যতে ওদের যে জিসিএপি যুদ্ধ বিমান তৈরি হবে ইউকের সাথে মিলে, তাতেও এই ইঞ্জিন ব্যবহার হবে। ফলে রিলায়েবিলিটি একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। অন্যদিকে তার তুলনায় ফ্রান্স, ইউকে বহু দশক ধরেই ইঞ্জিন তৈরি করছে, ফলে ওদের টেকনোলজি না কেবল উন্নত বরং রিলায়েবল। আর ইঞ্জিন তৈরির দরুন যদি মাঝপথে কোনো সমস্যা তৈরি হয় তাতেও এই দেশগুলো সাহায্য করতে পারে। এখন দেখতে হবে যে এই সব কিছুর পরে ভারত এই ইঞ্জিনে রাজি হয় কি। তবে পার্সোনালি আমি মনে করি যদি জাপান এর একটা কম থ্রাস্টের ভার্সন ভারতের সাথে মিলে তৈরিতে রাজি হয় এমকা মাক 1 নিয়ে আমেরিকার ইঞ্জিন রিপ্লেস করার জন্য, যা ভবিষ্যতে তেজাস মাক 2তেও ব্যবহার করা যাবে, তার ওপর চিন্তাভাবনা করা উচিত। এতে আমেরিকার ইঞ্জিনের ওপর নির্ভর থাকতে হবে না এবং এমকা মাক 2 এর জন্য ফ্রান্স বা ইউকের সাথে যাওয়া উচিত। অন্যদিকে এমকা মাক 1-এ আমেরিকার ইঞ্জিন যুক্ত করে আপাতত কাজ চালিয়ে নিতে হবে এবং ভবিষ্যতে তা জাপানের ইঞ্জিনের মাধ্যমে রিপ্লেস করার সুযোগ থাকবে। কারণ একটা ফাইটার জেটের পুরো লাইফ টাইমে 2 থেকে 3টি ইঞ্জিন তো প্রয়োজন। কিন্তু হ্যাঁ, এটা খরচ সাপেক্ষ এবং তার সাথেই জাপানেতে টেকনোলজি দেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন।